আপনি যখন ওকে টেনে ছিঁড়ে ফেলবেন ওর মাথা ছিঁড়ে যাবে, তাও কামড় ছাড়বে না। সো কামড়টা দিলে এইভাবে দিতে হবে ভাই, মাথা ছিঁড়ে যাবে বাট কামড় শেষে আমাদের 46তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষা শেষ হয়ে গেছে। আসলে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে মেইন ক্লাইম্যাক্সটা শুরু হয়েছে, যে কাট মার্ক হবে কত, বা আমি তো এত মার্ক পেতে পারি, আমি এখন প্রিলিমিনারি পড়ব নাকি রিটেন পড়া শুরু করব। এই বিষয়গুলো নিয়েই আসলে আমি আলাপ আলোচনা করব আজকে, কেননা এটা খুবই সিরিয়াস একটা বিষয়। এবং এই আলোচনার ভিতর থেকে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশের সিভিল সার্ভেন্টদেরকে চয়েস করার জন্য অ্যাকচুয়ালি কী বিষয়ের উপর বেশি জোর দেয়। আপনি পিএসসির নার্ভ ফিল করার একটা ওয়ে পাবেন, এটা দিয়ে শুরু করে আপনি আরও অনেক চিন্তাভাবনা দাঁড় করাতে পারবেন যা দিয়ে পিএসসির নার্ভ ফিল করতে পারবেন। এবং এটা করলে কি হবে, আপনার বিসিএস জার্নিটা আনন্দদায়ক হবে। তো রিটেন পড়া শুরু করলে কি হবে জানেন, রিটেন আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে গেলে আপনি এই জিনিসটা পড়বেন যে কনভেনশন কি, চুক্তি কি, প্রোটোকল কি, সমঝোতা স্মারক কি, এবং এইটার উদাহরণ সহ এইটার আইনত ভিত্তি কোনটার কি, এটা আপনি জেনে যাবেন। এটা জানলে কি হবে জানেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে যদি আপনি আসেন, তাহলে আপনি যখন দেখবেন বাংলাদেশ ও ভারতের সীমান্ত চুক্তি না, শব্দটা প্রোটোকল, তখন আপনি বুঝবেন চুক্তি আর প্রোটোকল তো সেম না। তো চুক্তিটা হয়েছিল 1974 সালে, তো প্রোটোকল তো 1974 সালে হয় নাই। তার মানে 1974 উত্তর না, বাকি তিনটার একটা উত্তর, বাট আমি জানি না, আপনি স্কিপ করে চলে আসবেন, আপনার পারার দরকার নাই, বাট আপনি স্কিপ করে চলে আসবেন। কিন্তু প্রোটোকল, কনভেনশন, চুক্তি, এই জিনিসগুলো যে আলাদা আলাদা জিনিস, এই বেসিক ক্লিয়ার না হলে আপনি 1974 দাগায় আনন্দে হাসতে হাসতে চলে আসবেন এবং বলবেন যে আমি তো প্রিলি টিকে যাব। এরপরে যখন টিকবেন না, তখন মনে হবে যে আরে পিএসসি তো সবাই চাকরি দেয় না, এটা ভাগ্যের বিষয়, এটা টাকা পয়সার বিষয়, এরকম বিভিন্ন জিনিস মাথায় আসবে। হ্যাঁ, ক্যাডার হতে গেলে টাকা লাগে, আমার নিজেরও টাকা লাগছে। আমি 700 টাকার ক্যাডার, আমি 700 টাকা দিয়ে পিএসসিতে অ্যাপ্লাই করেছিলাম 43তম বিসিএসে। সো রিটেন পড়লে আপনার আরও যেটা হবে, ধরেন আপনি প্রিলিমিনারির জন্য পড়বেন হচ্ছে বাংলাদেশের মাতৃতান্ত্রিক সম্প্রদায় কারা, আপনি উত্তর পড়লেন গারো। কিন্তু রিটেন পড়লে কি হবে জানেন, গারোরা যে শুধু মাতৃতান্ত্রিক এটাই না, আপনি আরও অনেক কিছু জানবেন, এবং এই জানলে আপনার আনন্দ লাগবে। ধরেন কি জানবেন জানেন, আমি আপনাকে দুইটা ইনফরমেশন দিই যেটা আমি রিটেন পড়তে গিয়ে জানছি। আমি রিটেন পড়তে গিয়ে জানলাম যে গারো সম্প্রদায়ের যে পৈতৃক সম্পত্তি আছে এর মালিকও কিন্তু মেয়েরা হন। আবার এটাও জানলাম যে পরিবারের সব মেয়ে হয় না, পরিবারের সবচেয়ে ছোট মেয়ে হয়। কেমন লাগে না যে একটা পরিবারের পৈতৃক সম্পত্তির মালিক হবে পরিবারের ছোট মেয়ে, এবং এটা একটা ইউনিক ইনফরমেশন না, এটা আপনি রিটেন পড়তে গিয়ে জানবেন। আরও আপনি জানবেন যে আমাদের মধ্যে কি হয়, একজন চৌধুরী বিয়ে করার জন্য আরেকজন চৌধুরী পরিবার খুঁজে, বা আমরা একই গোত্র বা একই কাস্টের মধ্যে আমরা অ্যাকচুয়ালি বিয়ে শাদী সম্পর্ক করতে চাই। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে গারো যখন আপনি পড়তে যাবেন, তখন আপনি দেখবেন যে ওইখানে আছে তথ্যটা এরকম যে গারো সম্প্রদায় কিন্তু একই গোষ্ঠীর মধ্যে বিয়ে করে না, বিয়ে করা নিষেধ এদের। এবং রিটেন পড়তে গিয়ে আপনি জানতে পারবেন যে 1997 সালে আমাদের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল। জনসংহতি কমিটি থেকে শান্তু লার্মা এটা পাহাড়িদের প্রতিনিধিত্ব করছিল, এবং তিনি একজন মারমা। এবং মারমা পড়তে গিয়ে আপনি জানবেন যে তারা বর্ষবরণের জন্য সাংগ্রাই উৎসব করে। এই উৎসবটার নামই শুধু আপনি জানবেন না, এই উৎসবে তারা কি কি করে আপনি তাও জানবেন। আসলে আপনি মেন্টালি বড় হবেন। রিটেন পড়তে গিয়ে আপনি দেখবেন বাংলাদেশ বিষয়বলিতে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট অধ্যায় এবং হিউজ একটা অধ্যায় এবং চমৎকার একটা অধ্যায় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এবং এই অর্থনীতি পড়তে গেলে আপনি দেখবেন বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা, দেন বাংলাদেশের ডেল্টা প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভিশন 2041, এইরকম বিষয় আশাইগুলা। এবং এইটা না সিভিল সার্ভিস পরীক্ষায় রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা রাষ্ট্র যখন এইটাগুলার প্ল্যান করছে, এই প্ল্যানগুলো এক্সিকিউট করবে কারা, আপনারা তো গিয়ে ভবিষ্যতে এটা এক্সিকিউট করবেন।
আপনি এসডিজির যে 17টা গোল 169টা যে আবিষ্ট লক্ষ্য শুধু এইটাই জানবেন না, কেননা আপনি তো এসডিজি বাস্তবায়নে আপনি একজন রাষ্ট্রের কাণ্ডারি হবেন। সো আপনি রিটেনে যায় পড়বেন শুধু এসডিজির কোন নাম্বার লক্ষ্য, কি শুধু তাই না, ওই লক্ষ্য অর্জনে আমাদের বাংলাদেশ রাষ্ট্র কি পরিমাণ উন্নতি করছে, কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপ পূরণ করার জন্য আরও কি কি প্ল্যান নিচ্ছে, এই বিষয়গুলো জানবেন। আপনি ডেল্টা প্ল্যান 2100 পড়ার সময় আপনি জানবেন যে ডেল্টা প্ল্যান 2100কে কয়টা টাইম স্প্যানে ভাগ করা হয়েছে, প্রথম টাইম স্প্যান কত, এই টাইম স্প্যানে রাষ্ট্র কি টাকা কত টাকা বাজেট করতেছে, এবং এইখানে টোটাল কতটা প্রজেক্ট নেওয়া হচ্ছে, কতটা ম্যাটেরিয়ালিস্টিক প্রজেক্ট এবং কতটা হচ্ছে রিসার্চ বা এই রকম প্রজেক্ট, এইগুলো আপনি জানবেন। কেননা ডেল্টা প্ল্যান তো আপনার হাত ধরে বাস্তবায়িত হবে, এবং আপনি ডেল্টা প্ল্যান পড়তে গেলেই দেখবেন টোটাল বাংলাদেশকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। কেননা এই যে নদী নালা পানি প্রবাহ ঠিক করার জন্য বরেন্দ্র অঞ্চলের যে প্ল্যান নিতে হবে, পাহাড়ি অঞ্চলে কিন্তু ওই প্ল্যান চলবে না, সমুদ্রের উপকূলীয় এলাকায় ওই প্ল্যান চলবে না, শহর এলাকায় ওই প্ল্যান চলবে না। তখন আপনি দেখবেন বাংলাদেশকে 6টা হটস্পটে ভাগ করা হয়ে গেছে। একটা কি, একটা হচ্ছে বরেন্দ্র খরাপ্রবণ অঞ্চল, একটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, একটা নদী মোহনা অঞ্চল, একটা হচ্ছে হাওর বা আকস্মিক বন্যার অঞ্চল, একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, একটা হচ্ছে এই শহর নগরায়ন অঞ্চল। তাহলে এইগুলা তো আপনার রিটেনে যাওয়ার মৌলিক ইনফরমেশন, এবং এইগুলা পড়ার পরে আপনি যখন প্রিলিমিনারি দিতে এসে দেখবেন যে হটস্পট কয়টা, এটা তো আপনার কাছে ছেলেখেলা মনে হবে, ক্লাস 2 কোশ্চেন আসছে। আপনি রিটেন পড়তে গিয়ে পড়বেন যে বাংলাদেশের অর্জন কি কি, এতদিনে বাংলাদেশ কি কি অর্জন করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো অ্যাওয়ার্ড পায়, বা আমাদের মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো অ্যাওয়ার্ড পায়, এই অ্যাওয়ার্ডটা তো মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর শুধু ব্যক্তিগত না, এটা আমাদের রাষ্ট্রের অর্জন। তখন যে প্ল্যানেট 50-50 অ্যাওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রী পাইছে, কোন বিষয়ে পাইছে, কি করার জন্য সে পাইছে, এটা ইন ডিটেলস আপনি জানবেন। সেইখানে তো আপনার এই প্রিলিমিনারির কোশ্চেন একবারে বাচ্চা কোশ্চেন মনে হবে। রিটেন প্রিপারেশনের মৌলিক প্রিপারেশন নিতে গেলে ধরেন আপনি প্রাইমারি যে জিনিস পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, এবং এই সংবিধান পড়তে গেলে আপনি দেখবেন যে 48 নম্বর অনুচ্ছেদ থেকে নির্বাহী বিভাগ শুরু হয়েছে, এটা 64 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত চলছে, এবং মহামান্য রাষ্ট্রপতি দিয়ে 48 নম্বর অনুচ্ছেদ শুরু হয়েছে, এবং অ্যাটর্নি জেনারেলে এটা এসে শেষ হয়েছে, এবং 65 নম্বর অনুচ্ছেদ থেকে অ্যাকচুয়ালি আমাদের আইন বিভাগ বা জাতীয় সংসদের বিষয় আসায় শুরু হয়েছে। তো 64 নম্বর অ্যাটর্নি জেনারেল তো নির্বাহী বিভাগের আন্ডারে সংবিধানের অনুচ্ছেদ, তো অ্যাটর্নি জেনারেল যে নির্বাহী বিভাগের একজন কর্মকর্তা, এইটা আনসার দেওয়ার জন্য একবারের জন্য আপনার এই জিনিস টানবেই না যে অ্যাটর্নি জেনারেল তো উকিল, রাষ্ট্রের উকিল আর কি, প্রধান আইন কর্মকর্তা। সো তাকে তো বিচার বিভাগে দিতে মন চাবে আপনার, কিন্তু আপনার রিটেনের একটা রিজিড প্রিপারেশন থাকলে আপনি এই ভুল কখনোই করবেন না। সংবিধান পড়তে গেলে আপনার যে মানসিক অবস্থা, যে আপনি যে মেন্টালি এত বড় হবেন, এবং আপনার যদি ভালো মতন পড়তে পারেন, আপনার মনে হবে যে সিভিল সার্ভিসের এই প্রিপারেশন শুধু ক্যাডার হওয়ার জন্য না, এই প্রিপারেশনটা অ্যাকচুয়ালি একটা সুনাগরিক হওয়ার জন্য আমার দরকার ছিল। আপনি দেখবেন যে সংবিধান পড়ার পরে আপনার শুধু এটা বাংলাদেশ বিষয় বলে জিনিস না, কিন্তু সংবিধান টোটাল বিসিএসের জিনিস। সংবিধান আপনাকে ভাইবা হিট করবে। ধরেন সংবিধান কিভাবে আন্তর্জাতিকে হিট করতে পারে তার একটা উদাহরণ আমি আপনাকে দিই। 43তম বিসিএসে আন্তর্জাতিক বিষয়বলিতে 15 মার্কের একটা কোশ্চেন, যেটা আগে নীতিপত্র আসতো, ওই জায়গা আসছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে লিখতে। মোটামুটি কোশ্চেনটা এরকম, পররাষ্ট্রনীতি নিয়ে। তো এইটাতে ধরেন আমি শুরু করলাম 25 নম্বর অনুচ্ছেদ দিয়ে, এবং 25 নম্বর অনুচ্ছেদ নিয়ে আমি পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে গিয়ে আমি চলে গেছি 63 নম্বর অনুচ্ছেদে। কেননা 63 নম্বর অনুচ্ছেদে বলছে জাতীয় সংসদের অনুমোদন ছাড়া রাষ্ট্র যুদ্ধে যাইতে পারবে না বা অংশগ্রহণ করতে পারবে না। যুদ্ধ হয় কার সাথে ভাই? যুদ্ধ হয় তো আর একটা রাষ্ট্রের সাথে, তার মানে যুদ্ধ জিনিসটা পররাষ্ট্রের জিনিস। সো ওইখানে আমার 63 নম্বর অনুচ্ছেদ চলে আসছে। এরপরে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি, ধরেন অমুক দেশের সাথে চুক্তি, তমুক দেশের সাথে চুক্তি, এই আন্তর্জাতিক চুক্তি বা আন্তর্জাতিক বিষয়াশয় কিভাবে ডিল হয়, এইখানে মহামান্য রাষ্ট্রপতি কিভাবে প্রভাব রাখে,
এই জিনিসটা আবার বলা আছে 145 নম্বর অনুচ্ছেদে। সো 145 নম্বর অনুচ্ছেদও আমি এখানে টেনে নিয়ে আসলাম। তার মানে টোটাল আলোচনা ছিল আমার সংবিধান কেন্দ্রিক, এবং আমি যে হুবহু একটা অনুচ্ছেদ লিখছি তা না, কিন্তু অনুচ্ছেদের থিমটা লিখছি। এই যে যারা এখনো রিটেন পড়েন নাই ভাই, প্রিলিতে আপনারা এই জিনিস পড়েন নাই যে সংসদে কোরাম হয় কয়জনের, টেকনোক্রেট মন্ত্রী কয়জন, কতদিন অনুপস্থিত থাকলে সে বাতিল হয়ে যাবে, একজন ভোটার হওয়ার যোগ্যতা কী, একজনের মহামান্য রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কী, একজনের বিচারপতি হওয়ার যোগ্যতা কী, এই সমস্ত বিষয় আপনি পড়েন নাই। আমাদের নির্বাচন কিভাবে হয়, সংসদ কিভাবে কাজ করে পড়েন নাই। এই টোটাল জিনিস তো এই সংবিধানে লেখা আছে। সো এই সাদা আসল সংবিধানের বইটা তো আপনার কাছে থাকতে হবে ভাই। আমাদের ব্যাপারটা কি জানেন, আমরা এই বাংলা ভাষায় লেখা সংবিধানটা পড়ার জন্য, বোঝার জন্য আমরা আর একটা সাপোর্টিং বই নিয়ে আসি। ভাই সংবিধান বাংলায় লেখা, সাবলীল বাংলায় লেখা। এই সাবলীল বাংলা বোঝার জন্য আপনার যদি আর একটা বাংলা বইয়ের হেল্প লাগে, তাহলে বোঝেন, আপনি একজন সিভিল সার্ভেন্ট হতে চান, আপনি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করতে চান, আবার আপনার বাংলা একটা সংবিধান পড়ার জন্য আপনার আর একটা বইয়ের হেল্প লাগে, ভাই মেইন সংবিধানটা থাকতে হবে। এবং এইটা খুবই চমৎকার একটা বই, সবার পড়ার টেবিলে থাকা উচিত ভাই। এবং এই সংবিধানে দেখেন, সংবিধানের বিষয়টা কেমন জানেন, এই যে এক পাশে হচ্ছে ডাইরেক্ট বাংলা লেখা, আর হুবহু এই পাশে ইংরেজিতে লেখা। তার মানে কি এটা আপনার ট্রান্সলেশনের কাজ দিবে। আমি কি দেখেছি জানেন, আমি দেখেছি কয়েকজন ছেলেপেলে একসাথে বসে পত্রিকা থেকে একটা নিউজ নিয়ে এই নিউজটাকে হচ্ছে ট্রান্সলেট করা শুরু করে সবাই। ভাই আপনি টাইমের মাল্টিপ্লিকেশন করেন না, আপনি সংবিধানকে অনুবাদ করেন, তাহলে একই সাথে আপনার অনুবাদ হয়ে গেল, একই সাথে আপনার সংবিধান পড়া হয়ে গেল, একই সাথে বাংলাদেশ বিষয়গুলি অনেক কিছু হয়ে গেল আপনার আপনার একসাথে। তা আপনি এটা কেন করবেন না? আর ট্রান্সলেশন তো বিসিএস জার্নির একটা খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইংরেজিতে 2টা ট্রান্সলেশন আসে, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, বাংলাতে একটা ট্রান্সলেশন আসে। বিভিন্ন ব্যাংকের চাকরির পরীক্ষা দিতে ট্রান্সলেশন করতে হয়, সেই ট্রান্সলেশনটা আপনি এখান থেকে শিখেন না। বিলিভ ইট অর নট, আমি এই কাজ করতাম, এবং এই কাজটা করার পরে আমি অনেক কিছু শিখেছি। ধরেন চমৎকার 2টা জিনিস আমি আপনাকে বলি। এই যে আমরা তবে বলি না, বিভিন্ন কথার সময় বলি যে তবে শর্ত থাকে যে, মানে আমি এই কাজটা করব বাট সত্য থাকে যে এইটা হলে আমি করব না, এরকম আমরা বলি না। সংবিধান পড়তে এসে আমি জানলাম যে তবে শর্ত থাকে যে এর ইংলিশ হচ্ছে প্রোভাইডেড দ্যাট। আমরা তফসিল পড়ি না ভাই সংবিধানের, যে 7টা তফসিল আছে। পঞ্চম তফসিলে 7ই মার্চের ভাষণ, ষষ্ঠ তফসিলে হচ্ছে স্বাধীনতার ঘোষণা, সপ্তম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র। এই তফসিলের ইংলিশ কি জানেন, আমি জানতাম না। আমি এই সংবিধান থেকে যখন ট্রান্সলেশন প্র্যাকটিস করা শুরু করছি, তখন আমি শিখলাম যে তফসিলের ইংলিশ তো শিডিউল। এবং মজার বিষয় না, এইটা আপনাকে খুবই অন্য লেভেলের জ্ঞান দেবে। এটা হচ্ছে মৌলিক বই। আমরা গাইড বইয়ের দিকে বেশি ফোকাসড হয়ে যাই, কেননা আমরা রেডিমেড জিনিস চাই। বাট আমাদের মেন্টালিটিকে আগে বড় করতে হবে ভাই। এই সংবিধান আপনাকে ভাইবাতেও হেল্প করতে পারে। ধরেন আমি একটা হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন আপনাকে বলি। ধরেন আপনি সংবিধান পড়লে কতটা স্মার্ট হয়ে যাবেন, আমি এই বিষয়টা বোঝানোর জন্য একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন আপনাকে করতেছি। ধরেন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনার জেলা কোনটা, আপনি বললেন যে আমার জেলার তো রাজবাড়ী। এখন আপনাকে বলা হলো আচ্ছা বলেন তো, বাংলাদেশের রাজধানী যদি রাজবাড়ীকে করে দেওয়া হয় তাহলে আপনাদের জন্য ভালো হবে না? আপনি আনসার দিলেন জি স্যার ভালো হবে। যে কোনো মানুষের জেলায় আপনার জেলাকে যদি রাজধানী করে দেওয়া হয়, তাহলে পুরো রাজধানীর জিনিসপত্র ওইখানে শিফট করবে, তো আপনার জেলা উন্নত হয়ে যাবে না? সো আপনি তো আনন্দিত হয়ে যাবেন। কিন্তু ভাইবা বোর্ডে না, এটা একটা ট্রিকি কোশ্চেন। কেন ট্রিকি কোশ্চেন? কেননা আমাদের সংবিধানের প্রথম ভাগের 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা, এবং 7-এর খতে বলা আছে যে সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত বিষয়বলির সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, 150 নম্বর অনুচ্ছেদ এবং তফসিল সহ অন্যান্য যে মৌলিক বিষয়গুলো আছে, এই মৌলিক বিষয়গুলো সংশোধনের অযোগ্য। তার মানে 5 নম্বর অনুচ্ছেদকে সংশোধন করা যাবে না। তো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে যদি রাজবাড়ী নিয়ে যাওয়া হয়, তাহলে 5 নম্বর অনুচ্ছেদকে সংশোধন করা লাগবে না? তো এটা তো করা যাবে না। এখন আমি আনসারটা কিভাবে দিলেন, আপনি তো সংবিধান জানেন, আপনি আনসারটা দিলেন যে স্যার রাজবাড়ী বাংলাদেশের রাজধানী হলে ভালো হতো, কিন্তু স্যার সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদ এবং 7-এর খ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটা সম্ভব না। এখন আপনি বলেন, এইরকম একটা আনসার দেওয়ার পরে ভাইবা বোর্ডের মন জয় করে নিলেন না আপনি?
আপনি এটা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে ফেলছেন। এই পজিটিভ ভাইব যে আপনাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আপনি এটা চিন্তাও করতে পারেন না। আসলে সংবিধান একটা মৌলিক জিনিস, এটা পড়তে হবে এবং এই সাদা বইটা পড়তে হবে ভাই, সাদা বইটা। সংবিধান পড়লে, ধরেন সংবিধান পড়লে আপনি এই কথা বলবেন না যে চলাফেরার স্বাধীনতা আছে, আমি যে কোনো জায়গায় চলে যেতে পারবো। যে চলাফেরার স্বাধীনতা আপনার 24/7 না, এর মধ্যে জনশৃঙ্খলা ও আইনের বিষয় আছে। ধরেন আপনি লকডাউন দিছে, আপনার এলাকায় করোনা মহামারী চলতেছে, আপনি বললেন যে আমারে আটকায় দিচ্ছেন কেন, আমি বাইরে বেরোবো, আমার 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমি চলাফেরা করে বেড়াবো। তাহলে আপনার চলাফেরা করার জন্য তো 10 জন মানুষ মারা যাবে, তখন তো আপনার চলাফেরার অধিকার থাকবে না। সো দ্যাটস ওয়াই 36 নম্বর অনুচ্ছেদের সামনে কিন্তু এই কথাটা বলা আছে যে জনকল্যাণ এবং আইনের বিষয়টা কেমন। ধরেন এক জায়গা দিয়ে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে যাচ্ছে, ধরেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী বা বাইরের দেশের কোনো রাষ্ট্রপ্রধান আমার দেশে আসছে, সো আমরা তার জন্য রাস্তা ফ্রি করে দিব। এবং এইটা রিয়েলিজম ওয়ার্ল্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা রাষ্ট্রপ্রধানের উপর বা আন্তর্জাতিক কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের উপরে যদি একটা দেশের হামলা হয়, বিশ্বতে ওই দেশের রেটিং ধাপ করে নিচে নেমে যায়, ধাপ করে নেমে যায়। আর রাষ্ট্রের রেটিং নেমে যাওয়ার কারণে এই এফডিআই সহ আন্তর্জাতিক বিভিন্ন কিছু, মানে আপনার রাষ্ট্র একবারে উপর থেকে অনেক নিচু নামে চলে আসে। আপনি এটা হতে দিবেন? আপনি তো এটা হতে দিবেন না। সো তখন তো আপনার চলাফেরার অধিকারকে প্রোটেক্ট করে আপনার রাস্তা করে দিতে হবে, এবং এটাই তো হওয়া উচিত। তার মানে চলাফেরার অধিকার আপনার আছে, কিন্তু চলাফেরার অধিকার আপনার সবসময় কিন্তু নাই। এখানে জনশৃঙ্খলা এবং আইনের বিষয় আছে। এই সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবেন আপনি যখন সংবিধান পড়বেন। আর আপনি তো সিভিল সার্ভেন্ট হবেন, আপনি রাষ্ট্রের কর্ণধার হবেন, তো আপনার কাছে তো এইটা পড়তে হবে, এবং এই বই আপনার পড়তে হবে। এটা সাপোর্টিং কোনো বই না, এই বইটাই আপনার লাগবে। এবং যে পড়েন নাই সেই বইটা পড়েন, এই বইটা পড়ে এই বইটার আনন্দটা ফিল করেন। শুধু মুখস্থ করার চেষ্টা করেন না, এটার আনন্দটা ফিল করেন, এটা জানার যে বিষয়টা আপনি ফিল করেন, আপনি দেখবেন যে আপনার অনেক কিছুর দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। এতটুকু আলোচনার সারমর্ম কি জানেন? সারমর্ম হচ্ছে বিসিএস এর সবচেয়ে সুন্দরতম জার্নি হচ্ছে রিটেন প্রিপারেশন। তবে কষ্ট আছে হচ্ছে রিটেনের, ওই যে 7-8 দিন ধরে পরীক্ষা দেওয়া, 4 ঘন্টা 3 ঘন্টার করে পরীক্ষা দেওয়া, খুবই চাপ। কিন্তু এই প্রিপারেশনের টাইমটা খুবই আনন্দদায়ক। আপনি রোজ নতুন কিছু জানবেন, এবং আর নতুন কিছু আপনি শুধু এরকম মুখস্থ করবেন না যে গারো মাতৃতান্ত্রিক সম্প্রদায়। আপনি এটা কখনোই মুখস্থ করবেন না যে প্ল্যানেট 50-50 অ্যাওয়ার্ড প্রাইম মিনিস্টার এই জন্য পেয়েছে। আপনি এটা মুখস্থ করবেন না যে ডেল্টা প্ল্যানের হটস্পট মোট 6টা। আপনি টোটাল জিনিসটা জানবেন। এই রিটেন প্রিপারেশনটা হচ্ছে এইরকম আনন্দদায়ক। ধরেন আপনি প্রিলি টিকলেন না, বাট আপনি 110 বা তার কাছাকাছি মার্ক পেয়ে যাচ্ছেন, 110+ বা 110ই ধরেন আপনি মার্ক পেয়ে যাচ্ছেন। এর মানে কি জানেন? আপনার একটা প্রিপারেশনটা আছে আপনার, মানে আপনি বেশ কিছু তথ্য জানেন দেখেই তো আপনি 110 পাইছেন। এখন রিটেন প্রিপারেশন নিয়ে নিজেকে ব্রড করেন, ব্রড করার সাথে সাথেই দেখবেন আপনার পরের বিসিএসে মার্ক কততে চলে যায়। এবং পরের বিসিএসে তো আপনি রিটেন দিবেন, সো আপনি আগের থেকে আগায় গেলেন। আর রিটেন প্রিপারেশন তো সলিড প্রিপারেশন, তাহলে আপনি কেন নেবেন না? কিন্তু সমস্যা কি জানেন? আপনি ভিডিও দেখবেন, আপনার মনে হবে না লোকটা তো ঠিক কথাই বলছে, তাহলে পড়ি, কয়েকদিন পড়বেন। এরপরে হঠাৎ আপনার মনে হবে আমি তো পিলি টিকবো না, আমার পিলি পড়া লাগবে। আরেকজন আপনাকে বায়াসড করে ফেলবে, আপনি বায়াসড হয়ে যাবেন এবং আপনি ছেড়ে দিবেন। এর মানে কি জানেন? আপনি হেরে যাবেন। আরও একটা বিষয় হবে, ধরেন আপনি প্রিলি টিকেন নাই, তারপরেও রিটেন পড়তেছেন, আপনার বন্ধু বান্ধবের সামনে আপনি কি বলবেন, ওরা কি বলবে, এই যে একটা চক্ষু লজ্জা, এর জন্য আপনি আর আগাতে পারবেন না। বাট আপনার আগানো উচিত। একজন রিটেন যে পরীক্ষা দিচ্ছে তার চেয়েও ডাবল গতিতে আপনার আগানো উচিত। কেননা আপনাকে এই প্রিপারেশন দিয়ে পরের প্রিলি ক্র্যাক করতে হবে, এবং এই প্রিপারেশন দিয়ে পরের বিসিএসে আপনি হচ্ছে টপ করবেন। আপনি শুধু ক্যাডারেই হবেন না, আপনি টপ করবেন। সো দ্যাটস ওয়াই আপনাকে এই মোটিভেশনটা রাখতে হবে কিন্তু ভাই। এটা খুবই সিরিয়াস জিনিস, এটা খুবই সিরিয়াস জিনিস। এই নেগেটিভ এনভায়রনমেন্টে নিজের ফোকাস ঠিক রাখা, এই নেগেটিভ এনভায়রনমেন্টে যে আমি টিকতেছি না, চারপাশ থেকে নেগেটিভ আপনাকে চাপায়া ধরবে, এই নেগেটিভ চাপায়া ধরার পরেও আপনার ফোকাস ঠিক রেখে চলা, ভাই এটা অন্যরকম। এটা সাহসী লোকজন লাগে, এটা নর্মাল লোকজন পারে না, এটা খুবই স্ট্রং লোক লাগে। আপনি কি ওই স্ট্রং লোকটা?
আপনি যদি ওই স্ট্রং লোকটা হন তাহলে আপনি রিটেন প্রিপারেশান নেবেন। তো আমার মেইন মেসেজ হচ্ছে 110 যদি আমি ছুঁয়ে ফেলি আমি রিটেন প্রিপারেশান নিব, এবং এই রিটেনটা যদি আমি এবার প্রিলি টিকে যাই তো ওকে, আর যদি না টিকি তাহলে পরের বিসিএসে আমি এই জিনিসটা হিট করব। অনেকে অনেক কথা বলতে পারে যে প্রিলির কোনো ইনফরমেশন রিটেনে হেল্প করে না, রিটেনেরটা প্রিলিতে হেল্প করে না। এগুলো রং কথা ভাই, এগুলা পুরাপুরি রং কথা। বুকে হাত দিয়ে একজনের বলতে বলেন, বুকে হাত দিয়ে একজনের বলতে বলেন। প্রিলি হচ্ছে তোতা পাখির পড়ালেখা, আর রিটেন হচ্ছে ব্রড পড়ালেখা, মেন্টালি বড় হওয়ার পড়ালেখা। আর দুইটাকে যদি কম্বাইন্ড করে ফেলতে পারেন আপনি কি হয়ে যাবেন আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি যখন কথা বলবেন সব আশপাশের মানুষের মনে হবে যে এই কিছু না কিছু জানে। সো প্রিপারেশন হতে হবে সলিড ভাই, প্রিপারেশন হতে হবে খুবই সলিড। আপনি আনন্দ পাবেন, জানার আনন্দ খুবই অন্যরকম। গারো নিয়ে গল্প করলাম না আপনাকে, এরকম আরও আমি চাকমা নিয়ে গল্প করতে পারি। এরকম ইউনিক চমৎকার চমৎকার গল্প আপনি জানবেন। জ্ঞানই তো গল্প, কেননা আপনি যখন গল্প করবেন তখন তো আপনি জ্ঞানের কথাটাই বলবেন, আপনি তো কেচ্ছা কাহিনী বলবেন না। এবং আরেকটা মেসেজ হচ্ছে আপনি এই রান টাইমে পিএসসিকে ফিল করার ট্রাই করেন, পিএসসির নার্ভ টাচ করার ট্রাই করেন। ধরেন আমি উদাহরণ দিতে পারি, 46তম বিসিএসের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় 7ই জানুয়ারির নির্বাচনটাই ছিল হচ্ছে সবচেয়ে লেটেস্ট কোশ্চেন। মানে এর চাইতে রিসেন্ট টপিক নিয়ে আর কোনো কোশ্চেন হয় নাই 200টা কোশ্চেনের মধ্যে। তার মানে আপনি বুঝলেন যে আপনার পরীক্ষার কোশ্চেনটা হয়েছে হয় জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির শুরুতে, এরকম টাইমে কোশ্চেনটা হয়েছে। এখন আমাদের পরীক্ষা হয়েছে 26 এপ্রিল। তো 26 এপ্রিলটা বাদ দিই, আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 9ই মার্চ, অনিবার্য কারণবশত পিএসসি পরীক্ষা পিছাইছে। তো 9ই মার্চ যদি আমি বেসমেন্ট ধরি, এবং আমার প্রশ্নটা যে ফেব্রুয়ারির শুরুতে বা জানুয়ারির শেষের দিকে হয়েছে, এই ডিসিশনটা আমি কিভাবে নিলাম? কেননা পরীক্ষা পেছানোর ইনফরমেশনটা দিই 19 ফেব্রুয়ারি। তার মানে 19 ফেব্রুয়ারির পরে যদি কোশ্চেন হতো, কোশ্চেন তো আরও পরে চলে আসতো, কিন্তু সেরকম জিনিস তো দেখা যাচ্ছে না। তার মানে অবশ্যই 19 ফেব্রুয়ারির আগেই কোশ্চেন হয়ে গেছে, তার মানে অবশ্যই ফেব্রুয়ারির শুরুতে বা জানুয়ারির শেষে। তার মানে আমরা এই ডিসিশনটা নিতে পারি যে প্রিলিমিনারির কোশ্চেন আসলে 2 মাস আগেই হয়ে যায়। তার মানে হচ্ছে প্রিলিমিনারি পড়ার টাইমে আমি কখনোই পরীক্ষার ইমিডিয়েট 2 মাসের মধ্যে ওয়ার্ল্ডের যে ঘটনা ঘটতেছে এইগুলো আমি পড়বো না। কেননা ভাই বিসিএস একটা প্রচুর পড়ালেখা করতে হয় ভাই, প্রচুর পড়তে হয়। আর এত কিছু এই ব্রেন বা এই হার্ড ডিস্কটা, এর মধ্যে লিমিটেশন আছে, এর একটা লিমিটেশন আছে, এর বেশি আমরা নিতে পারি না। এক একজন মানুষের লেভেল এক এক রকম, আমরা সুপার হিউম্যান না, আমরা সবাই ধরে নিচ্ছি অ্যাভারেজ। তো আপনি একটা স্পেসিফিক পরিমাণ তথ্য আপনার ব্রেনে রাখতে পারবেন, সেই তথ্যটা গার্বেজ দিয়ে ভরে ফেললে দরকারি জিনিস রাখবেন কোথায়? তার মানে বিসিএসে আসলে কি পড়তে হবে এইটা যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কি পড়তে হবে না। ধরেন পিএসসি নার্ভ ফিল করার জন্য আমি আপনাকে আরেকটা উদাহরণ দিতে পারি। আমি আসলে অনেক আগের বিসিএসের খবর জানি না, তবে 35তম বিসিএস থেকে আমি বিভিন্ন কোশ্চেন দেখছি। 35তম বিসিএসে বাংলা রিটেনে সাহিত্য সমালোচনা যে কোশ্চেন আসে, কোনো বিসিএসেই সাহিত্যিক মেনশন করে দেয় নাই যে অমুক সাহিত্যিকের লেখা একটা উপন্যাস বা কোনো একটা বইকে আপনি সমালোচনা করেন, এটা কখনোই বলে নাই। কোশ্চেন হয় ধরেন মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো একটা বই, বা ভাষা আন্দোলন ভিত্তিক, ইতিহাস ঐতিহ্য ভিত্তিক, এবং শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কোনো একটা বইয়ের। কিন্তু কখনোই বলে নাই রবীন্দ্রনাথের একটা বই, কখনোই বলে নাই বিভূতিভূষণের লেখা একটা বই। কিন্তু 45তম বিসিএসে কিন্তু আমরা প্রথম দেখতে পাই সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা একটা গ্রন্থের সমালোচনা করুন। এরকম একটা কোশ্চেন কেন করলো? আপনি জানেন ইন্টারমিডিয়েট বাংলা সহপাঠে যে উপন্যাস এবং নাটক পড়ানো হয়, এখানে কার কার বই পড়ানো হয় আপনি এই খবরটা জানেন? এখানে এখন সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটা কিন্তু আছে। আবার এসএসসিতেও যদি যান, এসএসসিতে কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপীর নাটক আছে। এর মানে ইন্টারমিডিয়েট এবং এসএসসিতে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস এবং নাটক পড়ানো হয়। সো তার একটা গ্রন্থের সমালোচনা তো আসতেই পারে। এর মানে কি জানেন, নার্ভ খুঁজতে গিয়ে আপনি বুঝে গেলেন যে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সহপাঠে যে গল্পগুলো থাকে বা উপন্যাস নাটক থাকে, এইগুলো আমার সলিড পড়া থাকতে হবে। কি কি আছে তা না, পুরো উপন্যাসটা পড়া থাকতে হবে, লাল সালু আপনার পড়া থাকতে হবে।
কেননা লাল সালু যদি না পড়া থাকে তাহলে আপনি সারা জীবন জানবেন এই যে মোহাম্মদনগর গ্রাম, মসজিদ আর জামিলা, এইটুকুই জানবেন লাল সালু। কিন্তু আপনি জানেন লাল সালুটার নাম কেন লাল সালু? এই লাল সালু মানে কি অধিকাংশই জানেন না, আমিও জানতাম না এই উপন্যাস পড়ার আগে। শালু মানে হচ্ছে কাপড়, আর লাল শালু মানে হচ্ছে লাল কাপড়। এই যে মাজারে দেখেন না লাল কাপড় দিয়ে রাখে, এটা তো সেই মাজার পূজার এগেনস্টে লেখা। মাজার পূজাটা কিভাবে আমাদের সমাজকে ক্ষতি করতেছে এই জিনিস এই উপন্যাসে লেখা। তার মানে লাল শালুটা আপনার পড়তে হবে না, সেটা আপনার জানতে হবে। সো আপনি নার্ভ খুঁজতে গিয়ে আপনি কিন্তু আরেকটা মৌলিক জিনিস বুঝে গেলেন, সেটা হচ্ছে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের বাংলা সহপাঠ পড়া। আর একটা বিষয়, এসএসসি এবং ইন্টারমিডিয়েটের বাংলা ফার্স্ট পেপারও পুরাটা পড়তে হবে। যে এই যে যতগুলা কবিতা প্রবন্ধ আছে এগুলো সবই পড়তে হবে। আমি সাহিত্য নিয়ে আপনাদের একদিন সেশন নিব। সাহিত্য মনে রাখে কিভাবে, এত এত ইনফরমেশন, এত চরিত্র, এতজন লেখা, এত লেখা কিভাবে মনে রাখে? এটা ইউনিক জিনিস আছে ভাই, ইউনিক জিনিস আছে, চমৎকার জিনিস আছে। এটা নিয়ে আমরা একসময় কথা বলবো। আমরা কোনো ছন্দ সূত্রের দিকে বায়াসড না। আমরা কখনোই রবীন্দ্রনাথ উপন্যাস কয়টা আছে এটা পড়ার জন্য একটা ছন্দ শিখবো না, বাট যে জিনিস শিখবো আপনি চমৎকার বুঝে যাবেন যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তার মানে আমরা পিএসসি নার্ভ খোঁজার জন্য যে আমি দু একটা উদাহরণ দিলাম, এইরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পিএসসিকে দেখতে হবে। তাহলে আপনি বুঝে যাবেন কি কোশ্চেন আসতে পারে, কি টাইপের প্রিপারেশন নিতে হবে, কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে, আপনি বুঝে যাবেন। এবং এটা আপনার বোঝা জরুরি, কেননা আমার ওয়েটা আর আপনার ওয়ে নাও মিলতে পারে, কেননা আমি মানুষটা আর আপনি মানুষটা সেম না তো। সো আপনাকে আপনার ওয়ে খুঁজে বের করতে হবে। আমি শুধু কতগুলা কথা বলে আপনার এই ওয়ে খোঁজার ব্যাপারে আপনার সাথে থাকতে পারি শুধুমাত্র, বাট ওয়েটা আপনাকেই খুঁজতে হবে। তো আজকের এতক্ষণের আলোচনায় আসলে আমরা কি শিখলাম বলেন তো? মেইন যে জিনিসটা শিখলাম, রিটেন পড়তে হবে ভাই। কেননা আবার যদি আপনি প্রিলি পড়া শুরু করেন, সেই প্রিলি তো দিবেন সামনের বছর মার্চে, এই এক বছর আপনি করবেন কি? আপনি তো হারায়া যাবেন, হারায়া যাবেন। আর যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছেন, আজকে আমি কিছু মৌলিক পড়ালেখার জিনিসগুলা পড়লাম, এগুলো আপনাকে ধরে নেবেন। আর যারা মেইন টার্গেট এখন ধরতে চান হচ্ছে 47তম বিসিএস, তাদেরকে বলি এই বিসিএসে যদি 110 মার্কের কাছাকাছি আপনি চলে যান তাহলে আপনাকে রিটেন পড়া শুরু করা উচিত, এবং অ্যাডামেন্ট হিসেবে লেগে থাকবেন, ছাড়বেন না ভাই, লেগে থাকবেন। কামড়টা দিতে হবে কেমন জানেন? আমাদের এলাকায় একটা বিষ মাজালি পাওয়া যায়, পিঁপড়া, আমরা বলি বিষ মাজালি। ও যখন কামড় দেয় না খুব ব্যথা লাগে, কিন্তু কামড় দেওয়ার পরে ওকে যখন আপনার শরীর থেকে টেনে খুলে ফেলতে চাবেন না, ও কামড় ছাড়ে না। আপনি যখন ওকে টেনে ছিঁড়ে ফেলবেন ওর মাথা ছিঁড়ে যাবে, তাও কামড় ছাড়বে না। সো কামড়টা দিলে এইভাবে দিতে হবে ভাই, মাথা ছিঁড়ে যাবে বাট কামড় ছিঁড়বে না, বিষ মাজালি হয়ে যাইতে হবে। আপনি প্রিলিটিকা না টিকবেন না, তখন মেলা লোক মেলা কথা বলবে, ভাই আপনাকে কামড় ছাড়া যাবে না। আর যারা ভাই ভালো মার্ক পাইছেন, প্রিলি টিকবেন, ভাই রিটেন একটা চমৎকার জিনিস, রিটেন চমৎকার জিনিস, রিটেনকে চমৎকারভাবে পড়তে হয়। 43তম বিসিএসে ভাই ইংলিশ রচনা লিখছিলাম মাত্র 3 পেজ, বাংলা রচনা লিখছিলাম মাত্র 3.5 পেজ, ঠিক আছে? সো আমার মেইন মেসেজ হচ্ছে রিজিড জিনিস পড়ালেখা করতে হবে, রিজিড তথ্য দিতে হবে। খাতা ভরায় ফেলার যুগ আর এখন নাই যে পেজ গুনে মার্ক দিবে, এই জিনিস এটা মধ্যযুগ না, এটা 2024 সাল, ওই যুগ পার হয়ে গেছে ভাই। আমি নিজে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি যখন একটা পরীক্ষার কোশ্চেন করি বা ইউনিভার্সিটি থেকে কোশ্চেন দেওয়া হয়, তখন আমি জানি এই কোশ্চেন আনসার দিতে হলে কি পরিমাণ লিখতে হবে এবং এই কোশ্চেন আসলে কয় পেজের হওয়া উচিত। তো ধরেন আমার একটা রাফ এস্টিমেশন হচ্ছে এই কোশ্চেনের আনসার সাধারণত 10 পেজে হবে। যখন আপনি পরীক্ষার খাতা নেবেন আর একটা স্টুডেন্টের খাতা দেখবেন 30 পেজের একটা মোটা খাতা দিছে, এটা দেখেই তো আপনার প্রথম অবস্থায় তো আপনার ওই স্টুডেন্টের প্রতি একটা নেগেটিভ ধারণা আসবে যে অতিরিক্ত কথা লিখছে, মানে রিলিভেন্স নাই এরকম তথ্য দিছে। তার মানে আপনি তো আপনার এক্সামিনারের মন জয় করে ফেলতে পারবেন না। সো রিজিট কথাবার্তা লিখতে হবে। ধরেন রিজিট কথাবার্তা পারবেন না, তারপরেও রিজিট কথা লিখতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝে যাবেন। 44তম বিসিএসে বাংলাদেশ বিষয়বলির একটা কোশ্চেন আসছিল ওয়ারি বটেশ্বর, কি 10 মার্কের কোশ্চেন কিন্তু ভাই। আমি যখন পরীক্ষা দিচ্ছি ওয়ারি বটেশ্বর সম্পর্কে আমি শুধুমাত্র এই ইনফরমেশনটা জানি, এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এটা নরসিংদী জেলায়, আর কিছুই জানি না। কিন্তু ভাই 10 মার্কের একটা কোশ্চেনের আনসার লিখতে হলে তো অ্যাটলিস্ট 1.5 পেজ লিখতে হবে আমাকে। তাহলে আমি কি লিখলাম জানেন? আমি কোনো আজগুবি কথাবার্তা লিখলাম না, কিন্তু একটা জিনিসের সাথে আর একটা জিনিসকে চমৎকারভাবে রিলেট করা যায় কিভাবে আমি আপনাকে এই উদাহরণ দিচ্ছি।
ধরেন আমি ওয়ারী বটেশ্বর একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নরসিংদী শহরের অদূরে এটা অবস্থিত এবং এইখানে আমাদের প্রাচীন ঐতিহ্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এইটার নাম হচ্ছে ওয়ারী বটেশ্বর। এইভাবে লিখে শুরু করলাম। নরসিংদী ঢাকা শহরের অদূরে অবস্থিত এবং আমাদের পর্যটন শিল্প জিডিপিতে এত % অবদান রাখে, আর ওয়ার্ল্ডে পর্যটন শিল্প জিডিপিতে এত % অবদান রাখে। আমরা পর্যটন শিল্পে অনেক পিছায় আছি। 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে পর্যটন শিল্প বিকাশের চেষ্টা করেছিলেন এবং এরই ধারাবাহিকতায় পর্যটন শিল্প বিকশিত করতে রাষ্ট্র বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। এর একটা উদ্যোগ হতে পারে ওয়ারী বটেশ্বরকে সংস্কার করে এটাকে একটা পর্যটন স্পট তৈরি করা। তাহলে কি হবে, জিনিসটা যেহেতু ঢাকা শহরের খুব কাছাকাছি, তাহলে মানুষ দিনব্যাপী সফরে এইখানে গিয়ে ঘুরে আসতে পারবে এবং আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিকশিত হবে এবং আমাদের পর্যটন শিল্পে ইতিবাচক পরিবর্তন আসবে। এখন আপনি বলেন, এইখানে কোনো আজগুবি কথা লিখছি যে এইখানে কয়টা ইট আছে, আশপাশে এই আছে এই আছে, আমি কিছুই জানি না, একটা ইমাজিনারি করে ওয়ারী বটেশ্বর নিয়ে লিখলাম। আর এইখানে আপনি আইনের কথা লিখলেন, আপনি রাষ্ট্রের বিভিন্ন উদ্যোগকে টেনে নিয়ে আসছেন। ঠিক এইভাবে হচ্ছে আপনাকে সেট হতে হবে ভাই। আর এইভাবে সেট হওয়ার জন্য মৌলিক ব্যাপার স্যাপার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। পরবর্তী কোনো সেশনে আমি বিভিন্ন সাবজেক্ট ধরে টপিক ধরে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আজকে আর কথাবার্তা বাড়াবো না। তো মেইন বিষয় হচ্ছে নিজের আত্মবিশ্বাসটা রাখেন ভাই, এই আত্মবিশ্বাসটা ধরে রাখেন, হারায় যায়েন না ভাই, হারায় যায়েন না ভাই। ফেল করলে কি হয়, শিখলেন তো, শিখার আনন্দ নেন। 1 বছর পরে গিয়ে হন, আপনি 1 বছর পরে হন। আর যে বলতেছেন আমার বয়স শেষ হয়ে গেছে, ভাই অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। সো এই যে বিসিএস জার্নিতে আপনার বয়স শেষ হয়ে গেছে, এর মানে আপনি কিছু ভুল করছেন। পরবর্তী জার্নিগুলোতে শুধু এই ভুলগুলা করবেন না, জীবন আনন্দের হবে। সবাই অনেক ভালো থাকেন, সবার উত্তরোত্তর সাফল্য কামনা করি। বাংলাদেশ চিরজীবী হোক।